ধরি আমার কাছে যে কোনো একটা ম্যাট্রিক্স এ আছে এবং আমি যদি এর নাল স্পেস বের করতে চাই, তার মানে আমি কি বলছি, আমি এখানে মূলত এই প্রশ্নটি করছি যে আমি যদি এরকম একটা সমীকরণ দাঁড় করাই এ এক্স সমান হচ্ছে 0 ভেক্টর, তাহলে এর নাল স্পেস হবে সেই সকল ভেক্টর এক্স যা এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা বলছি সেই সকল এক্স গুলো যারা এই সমীকরণটিকে সিদ্ধ করে, অর্থাৎ সমীকরণ ax সমান 0। এখন এই সমীকরণটা কিভাবে সমাধান করব সেটা আমরা বেশ কিছু ভিডিও আগে এবং অনেক বার করেছি। তোমরা যেটা করবে, এই একটা অগমেন্টেড বা বর্ধিত ম্যাট্রিক্স তৈরি করবে এভাবে যে a থাকবে বাম দিকে এবং 0 ভেক্টর থাকবে ডান দিকে। তারপর আমরা কিছু সারি অপারেশন বা সারি কার্যবিধি করব যার মাধ্যমে আমরা a কে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যাব। তাহলে যেটা বললাম, আমরা কিছু সারি কার্যবিধি পরিচালনা করব এবং এর মাধ্যমে আমরা a কে এভাবে বলি, এটাকে রিডিউসড রো এচেলন ফর্ম, রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যাবো আর কি। এবং ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে 0 ভেক্টর থাকবে, কারণ তুমি মানে সেই সারি কার্যবিধিগুলো আমরা 0 ভেক্টরের উপরও প্রয়োগ করবো, কিন্তু 0 উপর যাই করি না কেন তা 0ই থাকবে। এবং এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে এটাকে আনঅগমেন্ট করবে বা এটাকে সমীকরণ ব্যবস্থায় নিয়ে যাবে। এবং যখন একে তুমি সমীকরণ ব্যবস্থায় নিয়ে যাবে তখন মূলত দেখতে এরকম হবে জিনিসটা, যে কোনো মানে এটা দেখতে এরকম হবে যে কোনো এক্স সমান হচ্ছে এখানে মানে কিছু স্কেলার গুণিতক থাকবে এবং আমাদের রিডিউসড রো এচেলন ফর্মের মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল গুলি হবে স্কেলার গুণিতক। তাহলে যে কোনো স্কেলার গুণ ভেক্টর 1 যোগ যে কোনো স্কেলার গুণ আমাদের দ্বিতীয় ভেক্টর, এবং এখানে স্কেলার গুণ যেগুলো আমরা করছি সেগুলো কিন্তু আসলে আমাদের ফ্রি ভ্যারিয়েবল। এবং এভাবে যেটা থাকবে যে কোনো কিছু হতে পারে, যেমন সি গুণ আমাদের n তম ভেক্টর। এবং এখানে আমি সাধারণভাবে জিনিসটা বর্ণনা করতে চাচ্ছি, মানে আমরা এখন পর্যন্ত 2টি বা 3টির বেশি ভেক্টর ছিল এরকম কোনো উদাহরণ করিনি। অর্থাৎ তোমার নাল স্পেসটি হচ্ছে এই ভেক্টরগুলো দ্বারা ব্যাপ্তিকৃত বা স্প্যান্ড। অর্থাৎ আমরা এরকম একটা সমাধান সেট বা সমীকরণ পাবো যেটাকে আমরা মূলত আমাদের এর নাল স্পেস বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের এর নাল স্পেস এবং এটা মানে এটাকে আমরা এভাবে বলি যে এটা হচ্ছে স্প্যান্ড এই ভেক্টরগুলি দ্বারা, অর্থাৎ n1 n2 এভাবে করে nn পর্যন্ত। এটা আসলে নতুন কিছু না, এটা আমরা অনেকবার করেছি এবং গত ভিডিওতেই আমরা করেছি এটা। তবে এটা তো আমরা করলাম, তবে যখন তুমি অসমজাতীয় সমীকরণ সমাধান করবে তখন কি হবে? অর্থাৎ আমাকে যদি এরকম একটা সমীকরণ সমাধান করতে হতো যেখানে সমীকরণটি হচ্ছে ax সমান b, তাহলে আমি কি করতাম? আমি মোটামুটি একই ধরনের জিনিসই করতাম। আমি আবার আগের বারের মতো একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতাম যেখানে আমি বাম পক্ষে a রাখতাম এবং ডান পক্ষে b কে রাখতাম। তারপর সেরকম সারি কার্যবিধিগুলো করার মাধ্যমে আমি a কে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যেতাম। তাহলে আমরা বাম পাশে পেতাম a এর রিডিউসড রো এচেলন ফর্ম, এবং আমরা বাম পাশে a তে যে সারি কার্যবিধি করব ডান পাশে b এর জন্য আমাদের সেই সকল সারি কার্যবিধি করতে হবে। এবং এখানে তাহলে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাবো, তাহলে সেটার নাম দিলাম b প্রাইম। এটা যদিও b থেকে ভিন্ন হবে, তারপরে ওটার নাম আপাততর জন্য মানে বোঝার জন্য আমরা b প্রাইম দিলাম। এবং তুমি যখন আবার আগের বারের মতো এটাকে আনঅগমেন্ট করবে বা এটাকে যখন তুমি সমীকরণ ব্যবস্থায় লিখবে, এবং এটা আমরা গত ভিডিওতে করেছিলাম, যাই হোক এখানে মানে তুমি তোমার যেটা পাবে এটাই হচ্ছে তোমার সমাধান সেট যেটা এই সমীকরণকে সিদ্ধ করে, এবং সেটা দেখতে এরকম হবে। x সমান হবে তোমাদের এখানে যে b প্রাইম ভেক্টর আছে সেই b প্রাইম ভেক্টরটি যোগ এখানে যেই জিনিসটা আমরা পেয়েছি ঠিক সেই রকম কিছু একটা। আমি এটাকে কপি করে ফেলি তাহলে আমার মনে হয় সুবিধা হয়। তাহলে এটাকে কপি না করে বরং সরিয়ে নিয়ে যাই, সরিয়ে নিয়ে গেলে না থাক, কপি করে আমার মনে হয় ভালো হয়। তাহলে এটাকে কপি করতে হবে, কপি এবং পেস্ট করি, তাহলে এটা হবে এই রকম। অর্থাৎ এখানে পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে আমাদের যে এই অসমজাতীয় বা ইনহোমোজিনিয়াস সমীকরণের যে সমাধানটি সেটা অনেকটা এরকম হবে, যেটার এই অংশটাকে আমরা বলতে পারি যে একটা কোনো নির্দিষ্ট সমাধান বা পার্টিকুলার সলিউশন, এবং এটাকে আমরা নাম দিতে পারি xp পার্টিকুলার সলিউশনের জন্য, যোগ হচ্ছে তোমার নাল স্পেস, বা এটাকে আমরা বলতে পারি আমাদের হোমোজিনিয়াস বা সমজাতীয় অংশের সমাধান। মানে এখানে আমরা যদি আমাদের a b এদের জন্য বিভিন্ন মান ধরি আমরা, তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমাধান পাবো এবং এই সমাধানগুলো হবে আমাদের সমজাতীয় সমীকরণের জন্য। সুতরাং এটাকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস সলিউশন। এখন মানে গত ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটি খুব একটা ভালো মতো বা খুব বড় করে দেখাইনি, যেটা আমি তোমাদেরকে এখানে হয়তো বলবো।
সেটা হচ্ছে যে মানে যে কোনো সমাধান, আমি এটাকে এখানে এখানে লিখি এটাকে সাদা রং দিয়ে, তাহলে এটা হচ্ছে যে কোনো সমাধান, সেটা সাদা রং না, যাই হোক, যে কোনো সমাধান আমাদের অসমজাতীয় বা ইনহোমোজিনিয়াস সমীকরণ বা ব্যবস্থার জন্য, অসমজাতীয় সমীকরণ ব্যবস্থা ax সমান b এর জন্য, যেটা দেখতে এরকম হবে, বা যেটা আমরা এভাবে বলতে পারি যেটা এরকম আকার ধারণ করবে, অর্থাৎ will take the form, প্রথম অংশটি হবে যে কোনো নির্দিষ্ট সমাধান, যেটা আমরা এখানে বললাম, এটাকে আমি সবুজ রং দিয়ে চিহ্নিত করে দিচ্ছি, যে কোনো নির্দিষ্ট সমাধান যেটা হচ্ছে আমাদের a কে রিডিউস রো এচেলন ফর্মুলার এখানে যে b প্রাইম ভেক্টরটি থাকে সেটা, যোগ আমাদের হোমোজিনিয়াস সমাধান, বা আমরা এটাকে বলতে পারি আমাদের নাল স্পেসের যে কোনো একটি সদস্য। এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাইনি, তবে আমি মানে ধারণাটা বলেছিলাম তোমাদেরকে, এবং এই ভিডিওতে আমি মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু বড়সড় করে, এটা যদিও সহজ, এই জিনিসটা প্রমাণ করে দেখানো। তাহলে যেটা আমাদেরকে সবার প্রথম করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বিচার করতে হবে যেটা কি আসলেই কোনো সমাধান কিনা। এটা আসলেই সমাধান কিনা সেটা দেখার জন্য আমাদেরকে মূল সমীকরণটি লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের ax সমান b। তাহলে আমরা বলতে পারি যে এটা, আচ্ছা দাঁড়াও এটাকে প্রশ্ন আকারে লিখি, যে কোনো সমাধান, নির্দিষ্ট সমাধান যোগ আমাদের হোমোজিনিয়াস সমাধান, এটা কি কোনো সমাধান কিনা, ইজ দিস আ সলিউশন ax সমান b এর জন্য। এবং এটাকে পরীক্ষা করে দেখার জন্য আমরা x এর স্থানে এটা বসিয়ে দেখতে পারি, অর্থাৎ a গুণ আমাদের নির্দিষ্ট সমাধান যোগ আমাদের সমজাতীয় বা হোমোজিনিয়াস সমাধান সমান হচ্ছে a গুণ আমাদের নির্দিষ্ট সমাধান যোগ a গুণ আমাদের নাল স্পেসের একটি সদস্য, এবং এটা সমান কি, তাহলে এটা সমান হবে b, কারণ আমরা বলছি যেটা আমাদের সমীকরণ একটা নির্দিষ্ট সমাধান, সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে b, এবং এটা সমান হবে একটি শূন্য ভেক্টর। কেন? কারণ এটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস সমীকরণের সমাধান, সুতরাং এটা সমান হবে b যোগ 0 সমান b। এবং যেহেতু a গুণ এই ভেক্টরটি সমান হচ্ছে b, যেটা আমাদের সমীকরণে হওয়া উচিত ছিল, সুতরাং এটা আসলে একটা সমাধান, সুতরাং আমরা এটাকে বলবো ইয়েস, অর্থাৎ হ্যাঁ। এর পরের প্রশ্নটি হচ্ছে যে সবগুলো ইনহোমোজিনিয়াস সমীকরণের সমাধান বা যে কোনো ইনহোমোজিনিয়াস সমীকরণের সমাধান কি এই রূপ নিবে কিনা। তাহলে আমি প্রশ্নটিকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে যে কোন সমাধান x আমাদের সমীকরণ ax সমান b এর জন্য, যে কোনো সমাধান x আমাদের সমীকরণ ax সমান b এর জন্য এই আকার নিবে কিনা, অর্থাৎ x সমান হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট সমাধান যোগ হচ্ছে একটি হোমোজিনিয়াস বা সমজাতীয় সমাধান। তাহলে এটা পরীক্ষা করার জন্য চলো মানে আমাদের যে কোনো ম্যাট্রিক্সের সাথে, এই ম্যাট্রিক্সের সাথে আমরা যে কোনো ভেক্টর গুণ করলে কি হয়, চলো ধরি যে আমরা ম্যাট্রিক্সে, আচ্ছা না এটাকে একটু অন্যভাবে লিখি, দাঁড়াও এটাকে ভিন্নভাবে লিখি। তাহলে আমরা ধরি যে x হচ্ছে আমাদের সমীকরণটি যে কোনো একটা সমাধান, আমাদের সমীকরণ ax সমান b এর জন্য। তাহলে এটা দিয়ে শুরু করি আমরা। তাহলে এখন চলো আমরা দেখি কি হবে যদি আমরা এর সাথে গুণ করি x বিয়োগ যে কোনো নির্দিষ্ট সমাধান এই সমীকরণটির। এখন যদি আমরা ম্যাট্রিক্স গুণফলের সূত্র মতে a কে বন্টন করে দিই, তাহলে আমরা পাবো a গুণ আমাদের যে কোনো সমাধান বিয়োগ a গুণ আমাদের নির্দিষ্ট সমাধান। তাহলে এখন এটা সমান কি হবে, এটা হচ্ছে আমরা বলছি যে আমাদের সমীকরণের যে কোনো একটা সমাধান, সুতরাং এটা সমান হবে b, এবং এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাধান, আমরা তো জানি যে এটা সমান b, সুতরাং এটা হবে b মাইনাস b, এবং এটা সমান হবে শূন্য ভেক্টর। অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে x বিয়োগ আমাদের নির্দিষ্ট সমাধান, এটা হচ্ছে আমাদের সমীকরণ ax সমান 0 এর সমাধান। তাহলে সলিউশন টু আমাদের সমীকরণ a গুণ x সমান 0। লক্ষ্য করো, তুমি যদি এখানে এই বন্ধনীতে আবদ্ধ জিনিসটিকে নাও এবং এখানে x এর স্থানে বসিয়ে দাও, তাহলে তুমি এটাকে গুণ করে পাবে শূন্য ভেক্টর। আমরা এইমাত্র এটা করলাম, মানে তুমি যখন এটার সাথে এটা গুণ করবে এবং এটা বিয়োগ এটা করবে, তুমি দুই ক্ষেত্রে b পাবে, এবং অবশ্যই এটা সমান হবে 0। তাহলে এখানে যেটা আছে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট সমাধান, না আমাদের যে কোনো সমাধান বিয়োগ আমাদের নির্দিষ্ট সমাধান, এটা হচ্ছে একটি সদস্য, এটা হচ্ছে আমাদের নাল স্পেসের একটি সদস্য, আমাদের নাল স্পেসের একটি মেম্বার। সংজ্ঞানুযায়ী নাল স্পেস হচ্ছে সেই সকল x যা এই সমীকরণকে সিদ্ধ করে।
সুতরাং আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমাদের যে কোনো সমাধান বিয়োগ হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাধান, এটা যেহেতু আমাদের নাল স্পেসের সদস্য, সুতরাং আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে আমাদের হোমোজিনিয়াস সমাধান। অর্থাৎ একটি, এখানে একাধিক থাকতে পারে, যে কোনো একটি হোমোজিনিয়াস বা সমজাতীয় সলিউশন। এখন আমরা যদি সমীকরণের উভয় পক্ষে আমাদের নির্দিষ্ট সমাধান যোগ করে দিই তাহলে কি হয়? মনে রাখো আমরা কিন্তু বলেছিলাম যে x হচ্ছে এই সমীকরণের যে কোনো একটা সমাধান। তাহলে x সমান হচ্ছে আমাদের হোমোজিনিয়াস সলিউশন, এটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস সলিউশন যোগ আমাদের নির্দিষ্ট সলিউশন বা পার্টিকুলার সলিউশন। তাহলে আমরা উভয়ভাবে প্রমাণ করলাম যে এটা আমাদের ইনহোমোজিনিয়াস সমীকরণের একটি সমাধান, এবং আমি এটাও দেখালাম যে আমাদের ইনহোমোজিনিয়াস সমীকরণের যে কোনো একটি সমাধান এই আকার ধারণ করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমি এই ইনহোমোজিনিয়াস সমীকরণ নিয়ে কেন এতটা মাথা ঘামাচ্ছি। এখন একটা রূপান্তর বা একটা ট্রান্সফরমেশন 1 to 1 কিনা সেটা নিয়ে আমরা ইতোমধ্যে অনেক কথা বলেছি। অর্থাৎ একটা ট্রান্সফরমেশন 1 to 1 কিনা, এটা ছিল দুটির একটি শর্ত আমাদের ট্রান্সফরমেশন বিপরীত যোগ্যতার বা ইনভার্টিবিলিটির। তাহলে এটা ব্যাখ্যা করার জন্য চলো একটি ট্রান্সফরমেশন এখানে এঁকে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন, এটার নাম দিলাম x, এবং এটা হচ্ছে আমাদের কোডোমেইন, এটার নাম দিলাম y, এবং আমার কাছে একটা ট্রান্সফরমেশন t আছে যেটা x থেকে y এ ম্যাপ করে। এখন t কে 1 to 1 হতে হলে এখানে আমি এটাকে এইভাবে লিখব। তাহলে t কে 1 to 1 হতে হলে আমাদের কোডোমেইনের যে কোনো একটি ভেক্টর, ধরো যে কোনো একটা ভেক্টর b যেটা আমাদের কোডোমেইনের সদস্য, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর b নিলাম আমরা এখানে যেটা আমাদের কোডোমেইনের সদস্য, এবং সর্বাধিক একটি সমাধান থাকতে পারবে আমাদের সমীকরণ, সর্বাধিক একটি সমাধান থাকতে পারবে আমাদের সমীকরণ ax সমান, আচ্ছা এখানে a কে আমরা ধরছি আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ x এর উপর আমাদের ট্রান্সফরমেশন সমান হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স a গুণ আমাদের ভেক্টর x। তাহলে এখানে এটা হবে এই x, এবং এখানে এটা যদি x হয় এবং t এখান থেকে এখানে ম্যাপ করে, তাহলে আমাদের সমীকরণের জন্য সর্বাধিক একটি সমাধান থাকতে পারে। অর্থাৎ আমরা যদি এখানে একটা b নেই তাহলে সেটার জন্য আমাদের এই সমীকরণ যে ax সমান b, এটার জন্য একটি সমাধান থাকবে। এটাকে আরেকভাবে দেখা যায় যে আমাদের ডোমেইন থেকে সর্বাধিক একটি উপাদান থাকবে যেটা আমাদের এই b তে এসে ম্যাপ করে। এখানে কোনোটাও না থাকতে পারে, এটার কোনো সমাধান না থাকতে পারে, তবে থাকলে একটি থাকবে। এখন আমরা বললাম যে আমাদের ইনহোমোজিনিয়াস সমীকরণের যে কোনো সমাধান, সেটাকে আমি এখানে নীল কালি দিয়ে লিখছি, অর্থাৎ যদি কোনো সমাধান থাকে, কোনো সমাধান, তাহলে এরকম হতে পারে যে কোনো সমাধান নেই, সেটা কিন্তু কোনো সমস্যা নেই, তখন সেটা 1 to 1 হবে। তবে যদি সমাধান থাকে সেটা এরকম হবে, এই আকার ধারণ করবে যে x নির্দিষ্ট x বা x পার্টিকুলার যোগ হচ্ছে আমাদের নাল স্পেসের সদস্য, এটা হচ্ছে এখানে আমাদের নাল স্পেসের একটি সদস্য। এখানে এই জিনিসটা আসলে শুধু এটার জন্য প্রযোজ্য। তাহলে মানে আমাদের যদি কোনো সমাধান না থাকে সেটা কিন্তু চলবে, কারণ সেটা তখন শুধু 1 to 1 হবে। তবে যদি সমাধান থাকে তাহলে সেটা একটি হতে হবে, এবং মানে এটা এরকম আকার ধারণ করতে হবে। আমি তোমাকে এখানে মূলত এটাই দেখিয়েছি। এবং আমাদের এটা 1 to 1 হতে হলে আমাদের এই পুরো জিনিসটার কেবল একটি সমাধান থাকতে পারবে, এটার একটি সমাধান থাকতে পারবে, can only be one solution। এখন এটার মানে কি দাঁড়াচ্ছে, এটা আমাদেরকে কি বলে? এটা আমাদেরকে বলে যে এখানে যে জিনিসটা আছে এটা একটা ভেক্টরের বেশি কিছু হতে পারবে না। এখানে আমাদের একটা পার্টিকুলার সমাধান আছে বা পার্টিকুলার সলিউশন আছে। তাহলে এখানে আচ্ছা না, এখানে এই জিনিসটা এটার উপর নির্ভর করে যে আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করছি। তাহলে মানে এখানের এই জিনিসটাকে একটি ভেক্টর থাকতে হবে এর, মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমাদের নাল স্পেস, অর্থাৎ আমাদের a এর নাল স্পেস হচ্ছে ট্রিভিয়াল, অর্থাৎ এটা কেবলমাত্র শূন্য ভেক্টর ধারণ করে। অর্থাৎ আমাদের নাল স্পেসের একটি শূন্য ভেক্টর অন্তত থাকতে হবে। এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে মানে আমাদের নাল স্পেসের কোনো, এটা এমন হতে পারবে না যে সংজ্ঞা অনুযায়ী, নাল স্পেসের সংজ্ঞা অনুযায়ী এটা এমন হতে পারবে না যেখানে কোনো ভেক্টর নেই। এটাকে সবসময় একটি ভেক্টর ধারণ করতে হবে এবং এটা হবে শূন্য ভেক্টর, অন্তত একটি ভেক্টর ধারণ করতে হবে যেটা হবে শূন্য ভেক্টর। এখানে আমরা ax এর সাথে শূন্য গুণ করে আমরা শূন্য পেতে পারি। তাহলে যেহেতু এই অংশটা কেবলমাত্র শূন্য ভেক্টর ধারণ করবে, তার মানে আমাদের মূল সমাধানটা হবে কেবলমাত্র আমাদের এই পার্টিকুলার সলিউশনটি। আমরা যেভাবে এখানে পৌঁছাই না কেন, এটা আমাদের মূল সমাধানটা হবে আমাদের এই পার্টিকুলার সলিউশনটা। তাহলে এটাকে আমি একটু মানে সুন্দর করে গুছিয়ে লিখি। আমাদের
1-to-1 হতে হলে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের নাল স্পেসকে ট্রিভিয়াল হতে হবে, অর্থাৎ এটা কেবলমাত্র শূন্য ভেক্টরকে ধারণ করতে পারবে। তাহলে এটা আমরা বেশ কয়েকটা ভিডিও আগে করেছিলাম যে মানে কি হয় যখন তোমার নাল স্পেসের শুধুমাত্র শূন্য ভেক্টর থাকে। এটাকে এভাবে বলি, আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যদি এরকম হয়, অর্থাৎ a1 a2 এভাবে করে an পর্যন্ত, এবং আমাদের এখানে ভেক্টর, এটার সাথে আমরা গুণ করব ভেক্টর x, যেটা হচ্ছে x1 x2 এভাবে করে xm, তাহলে এটা সমান হবে শূন্য ভেক্টর, অর্থাৎ এখানে এমটি শূন্য থাকবে। তাহলে আমরা বলছি আমাদের নাল স্পেস শুধুমাত্র শূন্য ভেক্টর ধারণ করবে, অর্থাৎ এটাকে ট্রিভিয়াল হতে হবে যদি আমাদের ম্যাট্রিক্স বা আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি 1-to-1 হতে হয়, যেটা আমাদের এখানে এই ম্যাট্রিক্সটি দ্বারা এরকম একটা ম্যাট্রিক্স দ্বারা নির্দেশিত হবে। এখন নাল স্পেস যদি ট্রিভিয়াল হয় তাহলে সেটা কি বোঝায়, মানে এটা বলে আমাদেরকে যে সমাধান আমাদের, আচ্ছা এটাকে এভাবে লিখি আমরা, a1 x1 গুণ a1 যোগ x2 গুণ a2 যোগ এভাবে করে যেতে থাকবো xn গুণ an, এবং এটা সমান হবে শূন্য ভেক্টর। এখানের এগুলো এবং এই সমীকরণটা আসলে একই জিনিস, এখানে আমি শুধু এখানে গুণ করে জিনিসটাকে এভাবে ভাঙিয়ে লিখেছি। তাহলে আমরা বলছি যে আমাদের নাল স্পেসকে শূন্য হতে হবে, তার মানে এই সমীকরণটাকে এরকম হতে হবে যে এসব স্কেলার দ্বারা আমরা গুণ করছি। আচ্ছা দাঁড়াও, এগুলো তো এখানে স্কেলার না, আচ্ছা দাঁড়াও, একটু ভুল করেছি, এখানে আসলে ভেক্টর আকারে লিখে ফেলেছি এদেরকে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে এই জিনিসটার সমাধান হচ্ছে x1 গুণ a1 যোগ x2 গুণ a2 এভাবে করে যোগ xn গুণ an পর্যন্ত, যেটা সমান হচ্ছে শূন্য ভেক্টর, যেখানে x1 থেকে xn পর্যন্ত সবগুলো হচ্ছে স্কেলার। এখন আমরা বলছি পুরোটা সমান হচ্ছে শূন্য, এবং এটা একভাবেই সম্ভব যদি x1 থেকে xn পর্যন্ত সবকিছু শূন্য হয়। তার মানে এটা আমাদেরকে বলে যে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা বা ডেফিনেশন, যে a1 থেকে, মানে এটা হচ্ছে আমাদের নাল স্পেস। এটা থেকে আমরা আরো বলতে পারি যে a এর নাল স্পেস যদি শূন্য হয় তাহলে a এর কলাম স্পেস, আচ্ছা এটাকে এভাবে না লিখি, a1 a2 করে an পর্যন্ত a এর কলামগুলি রৈখিকভাবে স্বাধীন হবে বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন এটা প্রত্যেকেই যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে a এর বেসিস কত হবে? আচ্ছা মনে করে দেখো a এর কলাম স্পেস কি? a এর কলাম স্পেস হচ্ছে এই ভেক্টরগুলোর স্প্যান, অর্থাৎ স্প্যান ভেক্টর a1 a2 এভাবে করে এই n পর্যন্ত। এবং আমরা এটা বলেছিলাম যে আমরা যখন 1-to-1 নিয়ে কাজ করব তখন আমাদের নাল স্পেস কেবলমাত্র শূন্য ভেক্টর ধারণ করতে পারবে, এবং নাল স্পেস যদি শূন্য হয় তাহলে আমাদের কলামগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এরা যদি আমাদের কলাম স্পেসকে স্প্যান করে এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে এরা কি করছে? এরা একটা বেসিস গঠন করছে। তার মানে এটা আমাদেরকে বলে যে এই আমাদের কলাম a1 a2 এভাবে করে এই n পর্যন্ত এরা হচ্ছে একটা বেসিস আমাদের কলাম স্পেসের জন্য বা a এর কলাম স্পেসের জন্য। তার মানে আমাদের যদি এরকম পরিস্থিতি থাকে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম আছে এবং এরা বেসিস গঠন করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের a এর কলাম স্পেসের মাত্রা বা ডিমেনশন সমান হচ্ছে, মানে ডিমেনশন হচ্ছে কি যতগুলো কলাম ভেক্টর লাগে আমাদেরকে বেসিস গঠন করতে, সুতরাং এখানে হবে n, কারণ এখানে আমাদের nটি কলাম আছে। অথবা এটাকে আরেকভাবে বলতে পারি যে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে n হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এখন তাহলে কোনো কিছু 1-to-1 হওয়ার আমরা শর্ত পেয়ে গেলাম। কোনো কিছু 1-to-1 তখনই হবে যখন তার ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে n, এবং এটা তুমি উভয় দিক থেকে বলতে পারো। তুমি যদি ধরে নাও যে কোনো একটা কিছু 1-to-1, তার মানে এর নাল স্পেস শুধুমাত্র শূন্য ভেক্টর ধারণ করে এবং এর কেবলমাত্র পার্টিকুলার সলিউশন আছে। এর নাল স্পেসে যদি শুধু শূন্য ভেক্টর ধারণ করে তাহলে এর কলামগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে হচ্ছে এরা সবাই আমাদের বেসিসের সদস্য, তার মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে n। এখন চলো আমরা উল্টোভাবে বলি, এর র্যাঙ্ক যদি n হয় তার মানে এরা সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে নাল স্পেসটা শুধুমাত্র শূন্য ভেক্টর ধারণ করে, এবং নাল স্পেস যদি শূন্য ভেক্টর ধারণ করে তাহলে তোমাদের এই অংশটা বাদ চলে যাবে এবং তোমাদের কেবলমাত্র একটি সলিউশন থাকবে তোমাদের 1-to-1 এর জন্য।
তাহলে ট্রান্সফরমেশন 1 to 1 তখনই হবে যদি এবং কেবল যদি তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় n।